আলভির ক্যারিয়ার শেষ, সেই সঙ্গে তিথির ক্যারিয়ারও শেষ। আলভি তিথি কনসিকুয়েন্সেস নিয়ে কিছু কথা, আলোচনা শেষ পর্যন্ত যারা সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ তাদেরকে। আলভি এখনো দেশে ঢোকে নাই। তিথি ইন্টারভিউ দিয়েছে, সে 1 তারিখেই দেশে চলে এসেছে। তিথি বলতে চাইছে যে তার কি দোষ, সে তো আর গিয়ে তাকে মেরে আসে নাই, তাহলে তার রুটি রুজিতে কেন আঘাত? দেখেন, যা ঘটেছে এরপরে আলভি এবং তিথিকে সবাই দূরে রাখবে। ভাই, হয় না যে আপনার এলাকায় কেউ অপরাধ করেছে, আপনার বন্ধুই কোনো একটা খুনের দায়ে ফেঁসে গেছে, আপনি কি সেই বন্ধুটির সঙ্গে আড্ডা দিবেন? আপনি কি সেই বন্ধুটির সঙ্গে সেলফি তুলবেন? আপনি কি সেই বন্ধুকে দাওয়াত করবেন? সেই বন্ধু যদি আপনাকে ডাকে, আপনি কি যাবেন? তো এক নিমিষে, একদিনে, 1 সেকেন্ডে, এক ঘটনার মাধ্যমে আলভি এবং তিথি শেষ। এটাই কি চেয়েছিল ইকরা? ইকরা তার শেষ কনভারসেশনে অ্যাকর্ডিং টু আলভি বলেছিল, শেষবারের মতো আমাকে দেখে নে, শেষবারের মতো আমাকে দেখে নে। তার আগে কি কি কনভারসেশন হয়েছে সেগুলো আমরা জানি না। অ্যাকর্ডিং টু সোর্সেস বা তার কাছের মানুষজনের মাধ্যমে বা আমি নিজেই, আমি যদি বলি আমি কি জানতাম, আমিও তো মিডিয়ায় কাজ করি, আমি কি জানতাম যে আলভি এবং তিথির মধ্যে কোনো সম্পর্ক আছে? আমি বলবো যে হ্যাঁ, আমার কানে এটা এসেছে, ওই যে কান 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 করে এসেছে, কানে মুখে করে যেভাবে আসে সেভাবে আমার কানেও এসেছে যে হ্যাঁ, আলভি আর তিথির মধ্যে সম্পর্ক আছে। যা রটে তার কিছুটা তো বটে। ঠিক এইভাবেই ঘটেছে, ফিস ফিস ফাঁস ফাঁস করে এই কথাগুলো এসেছে। এখন দেখেন, এই আলভি এবং তিথি এবং ইকরা, এই কনসিকুয়েন্সের সঙ্গে অনেকেই সালমান শাহ, শাবনূর এবং সামিরা এই কনসিকুয়েন্সেসটা মিলানোর চেষ্টা করছে। সামিরা অনেক স্ট্রং ছিল, সামিরার মেন্টালিটি অনেক স্ট্রং ছিল, সে অনেক ড্যাম কেয়ার ছিল, সে অনেক সহ্য ক্ষমতা ছিল তার, সে বাঁচতে চায়, সে তার জীবনটাকে ভালোবাসে, এই কারণে সামিরা সহ্য করে গেছে। কিন্তু সালমান শাহ সেটি পারে নাই। ঠিক উল্টাটা হয়েছে ইকরা এবং আলভির ক্ষেত্রে। দেখেন, সামিরাও কিন্তু অভিযোগ ছিল বিয়ের পর থেকে যে সালমান শাহ অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে। আর সামিরার কাছেও কিন্তু তার আশপাশের লোকজন বিভিন্ন ইনফরমেশন দিত। আলভির কথা অনুযায়ী ইকরার কাছেও বিভিন্ন ইনফরমেশন সবাই দিত। অ্যাকর্ডিং টু প্রকৃতি, একটা নায়িকা, তিনিও লাইভে এসে বলেছেন যে ইকরা তার বাসায় যখন যাইতো তখন প্রকৃতি তাকে সাবধান করে দিছিল যে তোমার স্বামী এই করে, তুমি সাবধান হয়ে যাও। তার মানে ইকরা এগুলো জানতো। এখন মিডিয়াতে যে জিনিসটা হয়, যে জিনিসটার আড়ালে অনেক কিছু হয়, পরে আমরা জানতে পারি। সবাই বলে যে বন্ধু, ভাই, কলিগ, গুড কলিগ, ভেরি গুড কলিগ, খুব ভালো কলিগ, খুব ট্রাস্টেড কলিগ, আমরা একজন আরেকজনকে ভরসা করি, কথাগুলো এভাবেই বলে মিডিয়াতে সবাই। কিন্তু সেই ভরসাটার ভেতরে যে কি কি চলে সেগুলো আমরা জানতে পারি যখন তাদের ভেতরে কোনো গোলযোগ ঘটে, তখন যখন তাদের ভিতরে গন্ডগোল হয়, ঝগড়া হয়, তখন তারাই নিজেরাই বাইরে এসে বলে দেয় যে না, ও আমার সঙ্গে প্রেম করেছে, তারপরে প্রতারণা করেছে, তারপর ডিচ করেছে, ও আমার সঙ্গে থাকতে থাকতে আরেক ছেলের সঙ্গে সম্পর্ক করেছে। এই জিনিসগুলা পরে এসে তারা বলে, কিন্তু প্রথমে তারা কি বলে যে ভেরি গুড কলিগ, ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। এই জিনিসটা যদি বলে দেয় যে না, আমি তার সাথে প্রেম করছি, তাহলে তাদের সামাজিক জীবনে একটা সমস্যা হবে, কারণ মিডিয়াম লাইফ আর সাধারণ লাইফ ইজ নট সেম।
এইখানে যদি ইকরা একজন নায়িকা হতেন তাহলে কি ইকরা সুইসাইড করতো? ইকরা যদি একজন নায়িকা হতো আর আলভি যদি একজন নায়ক হতো তাহলে কি ইকরা বুঝতো না বিষয়টা যে না বিষয়টা এরকম গুড কলিগ হয়? কারণ আলভিও ইকরার বিষয়টাও হয়তো মেনে নিত যে ইকরারও আর একটা গুড কলিগ আছে, আলভিরও আর একটা গুড কলিগ আছে, তারা দুজনই গুড কলিগ নিয়ে ভালো আছে। বিষয়টা তো এরকম হতে পারতো, অনেক কিছু হতে পারতো, কিন্তু ইকরা যতটুকু শুনলাম সে আলভিকে মনে প্রাণে ভালোবেসেছে, সে আলভিকে কারোর সঙ্গে শেয়ার করতে চায় নাই। আচ্ছা, ইকরা ঘটনাটা জানতো ২ বছর আগ থেকে, এই ধরনের একটা ইনফরমেশনও শুনলাম যে ২ বছর আগ থেকে ইকরা ঘটনাটা জানতো, তাহলে ওই দিন কেন ইকরার সুইসাইড করতে হলো? অ্যাকর্ডিং টু আলভি ইকরাকে নাকি তার আশেপাশের লোকজন ট্রিগার করছে, কিন্তু আলভি যে কাজটি করেছে, আলভি যে কাজগুলো করেছে সেটি যে একটা কন্টিনিউয়াস প্রসেসে দীর্ঘ একটা পথ ধরে করে আসতেছিল, সেটাও যে তার ইকরার উপরে ইম্প্যাক্ট ফেলছে সেটা হয়তো আলভি বুঝতেই পারে নাই। যাই হোক, আজকের কনসিকুয়েন্সেস গুলো হচ্ছে এই, যেটা ঘটে গেছে সেটা তো ঘটে গেছে, কিন্তু যেটা ঘটবে সামনে, এটার আফটার ইফেক্ট যেটা হবে সেটা নিয়ে একটু একটা কথা বলতে চাইছিলাম। আপাতত ইকরার ইকরার আত্মহত্যার কারণে তিথির ক্যারিয়ারে ফুল স্টপ। তিথি কাঁদছে যে আমার কি দোষ ভাই, আপনার কি দোষ সেটি আপনি ভালো জানেন। এখানে দোষ, নিজের দোষ কখনো নিজের চোখে পড়ে না, নিজের দোষ কখনোই নিজের চোখে পড়ে না। তো আপনার কি দোষ সেটি, এই প্রশ্নটা আপনার করা উচিত আপনার আশেপাশের মানুষদের কাছে, যারা আপনার বন্ধুটা, যারা আপনার বন্ধু তারা আপনার দোষ কখনো দেখবে না, বন্ধুর দোষও বন্ধু দেখে না, কিন্তু দোষী বন্ধুকে আবার সঙ্গও দেয় না। এখন তিথি বুঝতে পারবে যে সে তার প্রকৃত বন্ধু কে কে। এখন তিথিকে যেহেতু দোষী সাব্যস্ত করা হয়েছে, তিথির বিচার যেহেতু চাওয়া হচ্ছে, তো তিথি এখন বুঝতে পারবে যে তার বন্ধুকে শত্রুকে। পেজ ইউটিউব খুললে, ফেসবুক খুললে এমন কোনো একটা ব্যক্তি নাই, এমন কোনো একটা ব্যক্তি নাই যে তিথির সম্পর্কে ভালো বলল। তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে প্রবলেমটা কোথায় সেটা জানতে হলে যে আপনার তিথির যে বন্ধুরা তার কাছে প্রবলেমটা জানতে হবে। এমন কোনো ব্যক্তি নাই যে আলভিকে চেনে না, সে আলভিকে ভালো বলল। আলভিকে যারা চেনে, কাছ থেকে দেখেছে তার ব্যবহার, আচার ব্যবহার, তাদের অনেকেই হয়তো বলবে যে না আলভি তো আমার সঙ্গে এরকম কোনো আচরণ করে নাই। বাট আলভিকে চেনে এরকম অনেক নায়িকাও আছে যারা আলভির সম্পর্কে অনেক নেগেটিভ মন্তব্য করেছে। তার মানে আলভি যে কিছু করেছে এটা তো সত্য। এখন এই কিছু করাটা কতটুক একজন স্ত্রী রিসিভ করতে পারে, সেই স্ত্রী যদি ১৬ বছরের সংসার করা স্ত্রী হয়, সেই স্ত্রী যদি বাড়ি ছেড়ে পালিয়ে আসা স্ত্রী হয়, সেই স্ত্রী যদি বাবা মাকে ছেড়ে আসা স্ত্রী হয়, অ্যাকর্ডিং টু আলভি ইকরা ডিভোর্স চাইতো, কিন্তু আলভি দিত না। কারণ আলভির কথা মতো বিষয়টা হচ্ছে যে সে চাইতো, সে যেহেতু একটা ব্রোকেন ফ্যামিলি, তার ছেলেটা ব্রোকেন ফ্যামিলির না হোক। তো যদি সেটাই সে চাইতো তাহলে তার তিথিকেও মাইনাস করতে হতো। আমরা তিথির একটা ফুটেজ দেখেছি যেখানে আলভির লাস্ট জন্মদিনে তিথি এবং আলভি, ওয়াইফ ইকরা, একই জন্মদিনে অবস্থান করছে, হেসে হেসে কথা বলছে। তো ২ বছর আগে থেকে যদি জানতো ইকরা এই ঘটনাটা যে আলভির সঙ্গে তিথির এই রিলেশন, তার মানে ইকরা অনেকটা মেনে নিয়েছে এটা, সে মেনে নিয়েই সংসার করছিল। কিন্তু সেই মেনে নেওয়াটা যে আসলে সে চেষ্টা করছিল কিন্তু মানতে পারছিল না, এটাই হয়তো ইকরা বুঝতে পারেনি। এই মেনে নেওয়াটা ইকরার জন্য একটা সময় গলার কাটা হয়ে গেছে। সেই সঙ্গে প্রকৃতি যে কথাটা বলল যে আমরা তাকে বলতাম, প্রতিনিয়ত বলতাম, বুঝাইতাম, তার মানে প্রকৃতির কথা অনুযায়ী ইকরাকে, আলভি ইজ রাইট, ইকরাকে অনেকেই ট্রিগার করছে।
ইকরাকে শুধুমাত্র যে আলভি ট্রেজার করছে, দিস ইজ নট ফেয়ার। একটা সংসারে তখনই ভাঙন ধরে যখন তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যক্তি আসে। একটা সংসারে তখনই সমস্যা ক্রিয়েট হয় যখন তৃতীয় চতুর্থ ব্যক্তির কথা ঢোকে। শুধুমাত্র সংসার কেন, আপনারা যখন দুইটা বন্ধু থাকবেন, ঝগড়াঝাটি হবে, আবার কথা বলবেন, ঝগড়াঝাটি হবে, একটা কথা বলবেন, ঝগড়াঝাটি হবে, কথা বলবেন, কিন্তু আপনারা যখন তিনটা বন্ধুর সার্কেলে চলে যাবেন, তখন ঝগড়া হইলে দেখবেন যে একজন আরেকজনের মুখ দেখাদেখি বন্ধ। ওই দুইজন চলছে, একজন চলছে না। আবার এখানে দুইজন চলছে, একজন চলছে না, মুখ দেখাদেখি করছে না। এই তৃতীয় ইনপুট গুলো, চতুর্থ ইনপুট গুলো খুব খারাপ হয়। তো এক হচ্ছে গিয়ে যে ইকরা মেনে নিয়েছিল যে ওকে, আলভি একটা আফটার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে আলভি, ওকে, মেনে নিয়েছে ইকরা। কিন্তু সেই মেরিডিয়াটার উপরে যখন আরো ট্রিগার আসে, সেই মেরিডিয়াটাকেই যখন সবাই পোক করে যে এই হচ্ছে, তুমি কিছু করছো না কেন, তখনই আসলে সমস্যাটা হয়। এখন আলভি যে দোষী, এ ব্যাপারে কোনো শঙ্কা নাই, আলভির দোষ আছে। সে কতটা দোষী সেটা যদি কেউ বিচার করতে চায়, সেটা কিভাবে বিচার করবে, সে কতটা দোষী, সে কতটা দোষী সেটা বিচার করতে হলে ইকরার বেঁচে থাকাটা জরুরি ছিল। ইকরার নিজের মুখের কিছু কথা জরুরি ছিল। আশেপাশের মানুষ সবাই কিন্তু তার যার যার ব্যক্তিগত ধারণা থেকে কথাগুলো বলে। আজকে আমাকে নিয়ে আপনারা আমার লাস্ট কন্টেন্ট দেখে অনেকেই অনেকের মতো করে ধারণা করেছেন যে আমি নাকি আলভিকে বাঁচানোর চেষ্টা করছি। নো, আমি জাস্ট কনসিকুয়েন্সেসটা বলার চেষ্টা করছি। আমি আলভির পক্ষেও বলছি না, আমি ইকরার পক্ষেও বলছি না। ইকরা যে কাজটি করেছে সেটি যে মহাপাপ, এটা তো আপনারা স্বীকার করবেন। ইকরার কাজটি কখনোই কাম্য নয়। যত প্রবলেমই হোক, যত বড় সমস্যাই হোক, সেই সমস্যার সমাধান থাকে। 16 বছর কেন, 30 বছর, 40 বছর পরেও ডিভোর্স হয়, স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়। হুমায়ুন ফরিদিকে দেখেন, বা আরো অনেক সংসার আছে যারা দীর্ঘ একটা সংসার করার পরে শেষ বয়সে এসে ডিভোর্সে যায়। সংসারটার দায়িত্ব তারা পালন করে আসে। তো ইকরা অনেক স্ট্রং মেন্টালিটির একটা মেয়ে ছিল, কিন্তু সে শেষ সময়ে গিয়ে হাল ছেড়ে দিয়েছে, বা তাকে আলভি ডিভোর্সটা না দেয়াতে সে আর কোনো পথ পায় নাই সুইসাইড ওই কাজটি করা ছাড়া। আলভি ডিভোর্স তাকে দিয়ে দিলে হয়তো সে বেঁচে যেত। এটি আলভি নিজের মুখেই স্বীকার করেছে। সেই অর্থে কিন্তু আলভি দোষী। এখন সালমান শাহ আর শাবনূরের কনসিকুয়েন্সেস অনেকেই এটার সঙ্গে মেলানোর চেষ্টা করছে। সেই জায়গায় আমরা সালমান শাহ এবং শাবনূরের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি, সবাই বলেছে তারা খুব ভালো কলিগ, তারা একে অপরকে অনেক ট্রাস্ট করতো, তারা একে একে অ্যাক্টিং করতে করতে তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছিল, এই কথাগুলো আমরা শুনেছি। এখন সালমানের সাথে থাকতো, তাহলে তার মুখ থেকে জানা যাইতো আসলেই কি না, আসলেই কি সালমান শাহর সঙ্গে শাবনূরের ঘনিষ্ঠ কোনো সম্পর্ক ছিল কিনা, আসলেই কি। অনেকে বলছে সালমান শাহ শাবনূরকে বিয়ে করতে চাইছিল, সামিরাকে ডিভোর্স দিয়ে সালমান শাহ শাবনূরকে বিয়ে করতে চাইছিল, এই ধরনের কথা অনেকে বলছে। কিন্তু এই কথাগুলো যদি না শাবনূর বলে, যদি না সালমান শাহ বলে, ওনারা না বলা পর্যন্ত এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে এখন বলছে যে ইকরা তখনই ডিভোর্সের সুইসাইডের পথটা নিছে যখন ইকরা জানতে পারছে যে আলভি তিথিকে বিয়ে করবে। এই কথাটা ইকরা জানতে পারছে, এই কথাটা ইকরা মেনে নিতে পারে নাই। তুমি আলাদা একটা মেয়ের জন্য তোমার সফট কর্নার আছে, তুমি তাকে সময় দাও, দ্যাট ইজ ওকে। বাট তুমি সংসার ছেড়ে দিয়ে, তুমি আমাকে ছেড়ে দিয়ে, তুমি আমি যার, তোমার জন্য আমি পালিয়ে এসেছি, বাবা মাকে অমতে ঘর থেকে বেরিয়ে এসেছি, আমাকে ছেড়ে দিয়ে তুমি আরেকটা মেয়েকে গিয়ে বিয়ে করবে, এই বিষয়টা হয়তো ইকরা আর নিতে পারে নাই। এই ধরনের কথাও অনেকে বলছেন। তো এটাও একমাত্র আলভি বলতে পারবে যে আসলেই কি সে তিথিকে বিয়ে করতে চেয়েছিল কিনা। এ কথা তো আলভি বলবে না, কারণ আলভি অলরেডি লাইভে বলেছে তার সঙ্গে তিথির ভালো বন্ডিং ছিল, ভালো রিলেশন ছিল। বাট তার আশপাশের যে সাক্ষী প্রমাণ, সেই সব সাক্ষী প্রমাণে শুধু তারা যে বন্ধুর চাইতে অনেক বেশি কিছু ছিল সেটা কিন্তু প্রমাণিত হয়ে যায় এইসব সাক্ষীতে। সো আলভির কোনো অপশন নাই। তিথির সঙ্গে যে তার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, এটা অস্বীকার করলে বরঞ্চ মানুষ তাকে আরো বেশি দোষী সাব্যস্ত করবে।
আলভির একটাই পথ, সব দায় স্বীকার করা। সে যা করেছে সেটা স্বীকার করা, সে যা করে নাই সেটা সে স্বীকার করবে না, সে যা করেছে সেটা স্বীকার করে আইনের হাতে নিজেকে তুলে দেয়া। আইন যে পথে তাকে নিয়ে যাবে, আইন যদি তার এই সমস্ত মামলায় আসলে কি হয় আমি জানি না, বাট মানুষ, গণমানুষের একটা রায় কিন্তু অলরেডি চলে এসেছে। গণমানুষের রোষানলে আলভি পড়ে গেছে। এখন আলভি পালিয়ে বেশি দিন সে থাকতে পারবে না, কারণ সে বাংলাদেশী নাগরিক, তার বিদেশি কোনো পাসপোর্ট নাই। একটা অ্যাসাইলামে সে যেতে পারে অন্য কোনো দেশে গিয়ে, সেইটা তার জন্য খুব সুখকর কিছু হবে না। বরঞ্চ সে যদি অনুতপ্ত হয়ে, সে যদি ক্ষমা চেয়ে, সে যদি নতুন জীবন, নতুন পথ, শুধরে যাবার পথটা বেছে নেয়, আমার মনে হয় এটাই আলভির জন্য মঙ্গল হবে। তো বাদবাকি যে বিষয়টা, সালমান শাহ এবং শাবনূরের সঙ্গে আলভি এবং ইকরার এবং তিথির এবং সামিরার, সালমান শাহ, শাবনূর, সামিরা, আলভি, ইকরা, তিথি, এই যে কনসিকুয়েন্সেস গুলো ৩০ বছর পরে আবার এরকম একটা ঘটনা ঘটলো, এরকম ঘটনা সামনে আরো ঘটবে না তাও না। এই ঘটনা থেকে আমার মনে হয় শিখতে হবে, এই ঘটনা থেকে লেসন নিতে হবে একজন অভিনয় শিল্পী বা অভিনয় শিল্পীকে যারা বিয়ে করছেন তাদের। যদি এই ঘটনা থেকে তারা একটা শিক্ষা নিতে পারে, তাহলে হয়তো তারা তাদের পরবর্তী জীবনে গিয়ে এই শিক্ষাটা কাজে লাগিয়ে এই রকম সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাবে, এটি ইকরা খুঁজে পায়নি।